জুলাই ঘোষণা চূড়ান্তে সর্বদলীয় বৈঠক বিকেলে বিএনপির যোগদান ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে, জানালেন সালাউদ্দিন আহমেদ। আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, পার্বত্য জেলায় বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস। হোটেল রেস্তোরাঁয় বাড়ছে না ভ্যাট, থাকছে 5%। ঔষধ, আইএসপি, ইন্টারনেটের ক্ষেত্রে পুনর্বিবেচনা করবে এনবিআর। সীমান্ত হত্যার বিচারের দাবিতে কুড়িগ্রামে মার্চ ফর ফেলানি, চুক্তি করে মরণাস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান সার্জিসের। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি তানজিলা খান মিম। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। এদিকে সর্বদলীয় সভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের শীর্ষ পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। বিকেল 4টায় বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভা শুরু হবে। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 4 উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে। সব রাজনৈতিক দলগুলোকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এই সভায় বিএনপির অংশগ্রহণ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, বিএনপির সর্বদলীয় সভায় যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, তবে কিভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছিলেন। আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ সমাবেশ, বিক্ষুব্ধ ছাত্র জনতার। সমাবেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিভির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। পরে সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে বিক্ষুব্ধরা। টিএসসি থেকে পদযাত্রা হাইকোর্টের সামনে এলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর জলকামান নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ করা হয়। এ সময় তারা বলেন, প্রশাসনের ছত্রছায়াতেই আদিবাসীদের উপর হামলা হয়েছে। বিভাজনের সংস্কৃতি থাকলে দেশে সমস্যা বাড়বে। আদিবাসী ছাত্র সমাজের প্রতিনিধিরা গ্রাফিতি পুনরায় স্থাপন করার দাবি জানান। আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না? যে কারোই তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা? তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না নিশ্চয়ই? তাহলে তাদের এরূপ ভূমিকা কি? আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক আছে, এইটুকুই ভাই, আমরা এইটুকুই করছি। এনসিটিভির সামনে হামলার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় বিক্ষোভ, র্যালি, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। সকালে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। এ সময় সমাবেশে তারা বলেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। ঢাকায় মতিঝিলে এনসিটিভির সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় উত্তাল 3 পার্বত্য জেলা। হয়েছে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, সমাবেশ সহ নানা কর্মসূচি। দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেয়া হচ্ছে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।
সকালে রাঙামাটির মারি স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে 5 দফা দাবিতে স্মারকলিপি দেন তারা, যেখানে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা, আহতদের চিকিৎসা ব্যয়, পাঠ্য বই থেকে বাতিল করা গ্রাফিতি পুনর্বহাল ও আদিবাসীদের সঠিক ইতিহাস তুলে ধরা এবং সংবিধানে সকল আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। 50টির অধিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে তাদের জাতীয়তা পরিচয় প্রদান করার সুযোগ সংবিধানে দেওয়া হয়নি। আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা সাপেক্ষে পাঠ্যপুস্তকে আদিবাসী জাতিসমূহের সঠিক ইতিহাসে পরিচিতি তুলে ধরা। আমরা চাইছে তাদেরকে দ্রুত অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। এছাড়া বান্দরবানেও নানা কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। এর আগে বুধবার দুপুরে পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি ইস্যুকে ঘিরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার অভিযোগ ওঠে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটি সংগঠনের বিরুদ্ধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। ফেরদৌস আবির, এখন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সামনে আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ নিন্দা জানানো হয়। হামলার ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে প্রেস উইং থেকে বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। সব দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। সরকার দ্ব্যর্থহীন ভাষায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় পুনর্ব্যক্ত করে বলে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। কেউ সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যকলাপে জড়িত থাকলে কঠোর পদক্ষেপের সম্মুখীন হবে বলেও জানায় প্রেস উইং। গত বুধবার দুপুরে এনসিটিভির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি সংগঠনের ব্যানারে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখান থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইস্তিফাত শাহরিয়ার। চলে যাচ্ছে তার কাছে। মুক্তির আগের বিষয়টি একটু জানাতে চাই। 2007 সালের 28 মে তিনি আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে 2টি মামলায় তার মৃত্যুর দণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে গত বছরের যে 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর এই যে মামলাগুলো, সেটিকে বিএনপি বলছে যে এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো করা হয়েছে এবং এই মামলা থেকে তার যে মুক্তির বিষয়টি সেটি কিন্তু তিনি সহ বাকি অনেক নেতাকর্মীকে আমরা দেখেছি কারাগার থেকে মুক্তি পেয়েছে। তার জন্য নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এই সামনে জাতীয় পতাকা, দলীয় পতাকা উড়িয়ে নেতাকর্মীরা তার প্রতি যে শুভেচ্ছা, যে অভিবাদন সেটি জানাচ্ছে। এবং যেটি বলছিলাম যে এর মধ্যে যে আলোচিত যে মামলাগুলো রয়েছে, 14 জানুয়ারি আলোচিত মামলা 10 ট্রাক অস্ত্র মামলা যেটি রয়েছে সেটি থেকে তিনি মুক্তি পেয়েছেন। অর্থাৎ এই 2 দিন আগে তিনি মুক্তি পেয়েছেন। সেই 2 দিন থেকে মানুষ অপেক্ষা করছে কখন তিনি বের হবেন। আমরা তার যে বহর, সে বহরের সঙ্গী হতে চাই এবং এখান থেকে আমরা জানি তিনি বিএনপির যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন তার সমাধিতে, জিয়াউর রহমানের সমাধিতে তিনি যাবেন এবং তারপরেই তার বাসভবন সেখানে যাবেন এবং নেতাকর্মীদের এখন পর্যন্ত যে শুভেচ্ছা সেটি কিন্তু চলমান রয়েছে। ফুল দিয়ে ফুল ছুঁড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। যেটি বলছিলাম যে 21 আগস্টের যে মামলা, সে মামলায় বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারক আদালত। তারপরে এই 21 আগস্টের গ্রেনেড হামলা মামলায়
পহেলা ডিসেম্বর আমরা দেখেছি তাকে খালাস দেয়া হয়। তারপরে অপেক্ষা ছিল 10 ট্রাক অস্ত্র মামলা, যেটি 2 দিন আগেই তাকে খালাস দেয়া হয়। তারপরে খালাসের যে নথিপত্র সেটি যখন নিয়ে আসা হয় কারাগারে, এবং এই বিষয়গুলো আমরা দেখেছি এবং পরবর্তীতে তার জন্য অপেক্ষা আজকে সকাল থেকেই নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং এখানে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছিলেন তার জন্য। এবং আমরা যেটি দেখেছি যে 2:06 অর্থাৎ 5-6 দিকে তিনি কারা মুক্তি পেয়েছেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আজকের এই মুক্তিকে গণতন্ত্র মুক্তি হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীদের সাথে সকাল থেকে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর পর কারামুক্ত হলেন, সেই খবর জানাচ্ছিলেন কেরানীগঞ্জ থেকে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। অফিসিয়ালি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদের আচরণ সহায়ক না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে। সুপারিশ বা যে রিফর্ম রিপোর্ট সেটা জমা দেওয়া হয়েছে, আমাদের কাছে অফিসিয়ালি এখনো কিছুই পাই নাই। আমরা পাওয়ার পরে হয়তো চিন্তা করব যে এই ব্যাপারে আমাদের কি করণীয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের বোধ হয় এই ব্যাপারে কিছু কোনো প্রতিক্রিয়া আমি প্রকাশ করতে পারছি না। আমরা যখন এটা আসবে সব কিছু যখন আমরা দেখব তখন কমিশনার এটা বিচার বিশ্লেষণ করব এবং আমরা তখন আমাদের যে মন্তব্য আমরা সেটা তুলে ধরতে চেষ্টা করব। আবারও সর্বদলীয় বৈঠকের খবর। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বিকেল 4টায় শুরু হবে এই বৈঠক। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসিব, বৈঠকে কোন দল কখন যোগ দেবে জানাবেন? এছাড়া বিএনপির কেউ দেখা করতে এসেছে কিনা? নাফি, বৈঠকটি শুরু হবে বিকেল 4টায়। জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকটি তিনি ডেকেছেন বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো পক্ষকে, যেহেতু এখনো প্রায় 2 ঘন্টা দেরি রয়েছে, কাউকে সেরকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানটাকে সম্পন্ন করার জন্য তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্যান্য রাজনৈতিক দল, যেমন যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল তারা থাকবেন, কিন্তু বিএনপি থাকবে কিনা এটি নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপির নেতারা আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু, তিনি তার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে বিএনপি এখানে অংশ নেবে না, কিন্তু তিনি আবার পরবর্তীতে জানা গেছে না তিনি সেখান থেকে সরে এসেছেন। আবার ধারণা করা হচ্ছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেই প্রোগ্রামে উপস্থিত হতে পারেন বলে একটি খবরও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত সেটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ বিএনপি শুরু থেকে বলে আসছে যে এই গণ অভ্যুত্থানের জন্য এই যে প্রোক্লেমেশন, এই রেভলিউশন অফ প্রোক্লেমেশন, সেটি সাংবিধানিক অনেক বিষয় রয়েছে এবং সেটি কিভাবে হবে সেটি এজন্য সংবিধান বিশেষজ্ঞ সহ আরও বিএনপির যারা রাজনৈতিক নেতা রয়েছেন তাদের সঙ্গে বসবেন। যদিও এই জুলাই প্রোক্লেমেশন দেওয়ার জন্য ছাত্ররা শুরু থেকেই, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখান থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটি, তারা শুরু থেকে বলে আসছে যে এই সংবিধান বাতিল করতে হবে এবং এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার প্রেক্ষাপট জাতির সামনে তুলে ধরতে হবে এবং একই সঙ্গে আগামীর রাজনীতি কেমন হবে, আগামীর বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখা তুলে ধরতে হবে। এই জন্য তারা একটি জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে আসছিল। যদিও সেই 31 জুলাই শহীদ মিনারে সেই জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করার কথা ছিল, কিন্তু সরকার যখন উদ্যোগটি নেয়
তখন তারা 15 দিনের সময় বেঁধে দেয় 15 জানুয়ারি পর্যন্ত। ঠিক 15 জানুয়ারির আগের দিন 14 জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে তারা এটি নিয়ে কাজ করছেন এবং এই কাজটি তারা চলমান এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিভিন্ন খসড়া পাঠিয়েছেন মাহফুজ আলম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে। সেই খসড়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা আলাপ আলোচনা করেছেন। মাহফুজ আলম সেদিন বলেছিলেন যে যদি সবাই একমত, কিন্তু আগামীর আকাঙ্ক্ষা কি হবে সেটি নিয়ে মতপার্থক্য থাকলে সেটি আজকে এই বৈঠকে সেটি রূপরেখা চূড়ান্ত হবে এবং সেটি কবে হবে এবং কিভাবে দেয়া হবে সেটির ব্যাপারে সিদ্ধান্ত আসবে। এই ছিল নাফি এই ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রধান চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলোর ঐক্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলেন সংস্কারে পুরোটাই নির্ভর অন্তর্বর্তী সরকারের দক্ষতার উপর। এই প্রস্তাব বাস্তবায়নে যতটা না চাপ বোধ করবে রাজনৈতিক দলগুলো, তবে তা সহজ হবে জনমানুষকে সম্পৃক্ত করতে পারলে। দেশের স্বার্থে গণঅভ্যুত্থানের মতো করে প্রতিটি পক্ষকে এক থাকার পরামর্শ দেন তারা। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। গণমানুষের সম্মিলিত প্রতিরোধে স্বৈরাচার পালিয়ে যাবার এই ছবি তৈরি করেছে সব খাতে ব্যাপক সংস্কারের আকাঙ্ক্ষা। সংস্কার কমিশনগুলো এই মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, কোন খাতে কতটা সংস্কারের প্রস্তাব করবেন, এ নিয়ে গেল 5 মাস ধরে ছিল আলোচনা। অবশেষে সরকারের হাতে 4টি কমিশনেরই সুপারিশ প্রস্তাব। সংসদে একদলীয় শাসন যাতে আর প্রতিষ্ঠা না হয়, একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারে যাতে একজন প্রধানমন্ত্রী স্বৈরাচারী না হয়ে ওঠেন, সব বয়সের, সব মত আর পথের মানুষ যাতে সংসদে স্থান পান, রাষ্ট্রপতি পদ যাতে আলংকারিক না হয়ে আক্ষরিক হয়, মানুষের অধিকার যাতে আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট হয়, এসব নিয়ে সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে তা নিয়ে এখন আলোচনা সব মহলে। এই অনুযায়ী বাস্তবায়নের পথে সংস্কার কমিশনের এই সদস্যের কাছে প্রশ্ন ছিল, সরকারের কাছে জমা পড়ার পর এসব প্রস্তাব আসলে কোন পথে এগোবে? সরকার যেটা করবে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবে এবং এক জায়গায় হওয়ার জন্য সব সুপারিশগুলোতে ঐকমত হতে হবে। ঐকমত হলেই কিনা সেটা তখন বাস্তবায়নের রাস্তায় যাবে। অবশ্য সংস্কার প্রস্তাব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন এই প্রস্তাবের যেমন অনেক বিষয় অনেক প্রাসঙ্গিক, তেমন অনেক বিষয় কেতাবি। ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায় উচ্চকক্ষে এলিটদের নেওয়া হয়, যারা শিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞানী, যাদের বিভিন্ন ইয়েতে ডিসিপ্লিনে যাদের যথেষ্ট ভূমিকা আছে তাদেরকে নেওয়া হয়, তাদের জ্ঞান বুদ্ধি গরিমাকে প্রাধান্য দিয়ে। কিন্তু এখানে তো তাদেরই নেওয়া হচ্ছে যারা রাজনৈতিক অ্যাফিলিয়েশনে যারা আসছে তাদেরকে নেওয়া হচ্ছে। ফলে আমি মনে করি না যে যেভাবে প্রস্তাব করা হচ্ছে তাতে করে খুব একটা উন্নতি হবে। ধরেন আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য, এছাড়া আরও অনেকগুলো আছে। দুদকের ক্ষেত্রে আছে ধরেন আমলাতন্ত্র নির্ভরশীলতা কমানো, আবার নির্বাচন সংক্রান্ত কাছে নির্বাচনকে আরও বেশি গণতান্ত্রিক করা যায় কিভাবে, পুলিশের ক্ষেত্রে আছে পুলিশকে আরও বেশি গণমুখী করা যায় কিভাবে। তো এইগুলোর চিন্তা চেতনা কিন্তু রিলেভেন্ট এবং এগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে চেয়ে আসছি। বিশ্লেষকরা এটাই বলছেন, সংস্কারের এসব প্রস্তাব আসলে নতুন কিছু নয়। সংস্কার নিয়ে সরকারি ও বেসরকারিভাবে বহুবারই আলোচনা ও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতার পালাবদলে রাজনৈতিক সরকারগুলো তার বাস্তবায়ন করেনি এবং গণঅভ্যুত্থানের 5 মাসের মাথায় সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর যে দূরত্ব দেখা যাচ্ছে, সে অবস্থায় সরকারের পক্ষ থেকে যে ঐক্যমত্য কমিশনের কথা বলা হচ্ছে তাতে কতটা রাজনৈতিক পক্ষগুলো একমত হবেন তা নিয়েও সন্দেহ ও শঙ্কার কথাই বলছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আসলে সংস্কার স্বপ্নের ভবিষ্যৎ কি? আপনার যে সংস্কারের প্রস্তাব আপনি দিয়েছেন, এই সংস্কার ঢাকা শহরে যদি সীমাবদ্ধ থাকে অথবা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে তার রাজনৈতিক দলের উপর চাপ পড়বে না। এগুলো যদি পাবলিকের কাছ থেকে ডিমান্ড আসে এবং পাবলিক যদি সেই ডিমান্ডটাকে ওন করে, তখন রাজনৈতিক দল বাধ্য হবে পাবলিকের ডিমান্ড ফুলফিল করার জন্য। বাস্তবায়ন না করলে তো আমরা যে কারণে আমাদের প্রবলেমগুলো আসলো, সেই প্রবলেমগুলো তো থেকেই যাচ্ছে আমাদের দেশে। এই 24-এ যে ঘটনা ঘটেছে এটা তো পুনরাবৃত্তি আমরা কেউ দেখতে চাই না। এটা মানুষের আকাঙ্ক্ষা, আমরা তো মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসেছি। মানুষের আকাঙ্ক্ষা যে একটা সংস্কার হোক, একটা পরিবর্তন হোক, রাজনৈতিক দল, সমাজ এবং সব কিছু মিলায়। রাজনীতি বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যতের স্বার্থে সব পক্ষগুলোর একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। কিন্তু স্বাধীনতার 54 বছরে যেভাবে নানা ইস্যুতে রাজনৈতিক ঐক্যমত্যের সংকট দেখা গেছে, তাতে সংস্কার কমিশনের এই সদস্যের প্রত্যাশা কতটা পূরণ হবে তার জন্য অপেক্ষা করতে হবে। ঐক্যমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠায় কতটা ভূমিকা রাখতে পারে তার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা।
হোটেল রেস্তোরাঁ মালিকদের দাবির মুখে বাড়তি 10% ভ্যাট প্রত্যাহার করে আগের 5% নির্ধারণ করলো এনবিআর। এনবিআর বলছে ভ্যাট কমানোর সিদ্ধান্ত আসবে আরও একাধিক পণ্যে। বিস্তারিত জানাবেন মাঝার মাহবুব। হঠাৎ করে চড়া ভ্যাটের দাপটে হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া যেন সাধারণ আয়ের মানুষের জন্য হয়ে উঠেছে বিলাসিতা। 1000 টাকার খাবার খেলে ভ্যাট গুনতে হচ্ছে 150 টাকা। ক্রেতা সংকটের আশঙ্কায় এ নিয়ে প্রতিক্রিয়া জানায় হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের দাবি, হোটেল রেস্তোরাঁয় খেলে সেবার উপর বাড়তি 10% ভ্যাট কমিয়ে আগের 5%ই পুনর্বহাল করা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করেন রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা। রেস্তোরাঁ খাত থেকে ভ্যাট রাজস্ব আহরণ বাড়াতে আলোচনার মাধ্যমে এনবিআরকে পরামর্শ সহায়তা দিতে আগ্রহী বলে জানান তারা। এর আগে বুধবার রাতে এনবিআরের পক্ষ থেকে পুনর্বিবেচনার আশ্বাস দিলেও সে চিঠি স্পষ্ট ছিল না বলে দাবি রেস্তোরাঁ মালিকদের। এনবিআর থেকে চিঠিটা দিয়েছে, সেই চিঠিটা কনফিউজড। সেই চিঠিতে ওনারা কিন্তু বলেনি পূর্বের ভ্যাট বহাল থাকবে, ওনারা বলছে পুনর্বিবেচনা করবে। কিন্তু আমরা শঙ্কিত পুনর্বিবেচনার নামে উনি যদি আবার 2% 4% কমিয়ে আমাদেরকে একটা বিপদে ফেলে দেয়, সেই জন্য আমরা আমাদের কর্মসূচি বহাল রেখেছি। ভ্যাট হার 3% করলে আমাদের যে ভোক্তা ইজিলি তার ভ্যাট দিতে পারে, আমরা ভ্যাট আদায় করে সরকারের কোষাগারে জমা দিব। ভ্যাট যদি নাও কমায় 5%-এর উপরে আমরা কোনোভাবে মেনে নিব না। এবং এটার সাথে ট্যাক্সেশনটা ভেরি ইম্পর্টেন্ট, ট্যাক্সেশন সহজ করতে হবে। এ সময় রেস্তোরাঁয় ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে জানিয়ে এনবিআর বলছে রেস্তোরাঁয় ভ্যাট 5%ই থাকবে। এছাড়া ওষুধ ও আইএসপি ইন্টারনেটেও পুনর্বিবেচনা হবে, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ওষুধের ক্ষেত্রে যে ভিএটির ব্যবসায়িক পর্যায়ের ভিএটি 0.6% বাড়ানো হয়েছিল সেই বিষয়টি পুনর্বিবেচনা করছে, এবং ইন্টারনেট সেবার ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি ডিউটি আরোপ করা হয়েছিল সেই বিষয়টিও পুনর্বিবেচনা করছে। সরকার কর্তৃক ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ভিএটির হার পূর্বের ন্যায় 5%ই থাকবে, এবং এই লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কার্যক্রম শুরু করেছে। নতুন একটি এসআরও জারির জন্য এসআরও জারি অতি সত্বর হয়ে যাবে। চলতি অর্থবছরের প্রথম 6 মাসেই এনবিআরের রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা। এর মধ্যে আইএমএফ এর ঋণের কিস্তি খালাসে শর্ত অনুযায়ী অতিরিক্ত আহরণ করতে হবে 12,000 কোটি টাকা। যদিও দুর্বল ব্যাংকগুলো ও বেশ কিছু কোম্পানি থেকে রাজস্ব কমে যাওয়ায় অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। মাঝার মাহবুব, এখন, ঢাকা। হিউম্যান মেটানিউমো বা HMP ভাইরাসে শনাক্ত হওয়া একমাত্র রোগী রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছেন। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সঞ্জিদা নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রোববার স্কয়ার হাসপাতালে পরীক্ষায় নিশ্চিত হবার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল তার, তবে কিডনি বিকল থাকার পাশাপাশি শ্বাসতন্ত্রের জটিলতা ও রক্তে সংক্রমণ সহ নানা ধরনের শারীরিক জটিলতায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে চিকিৎসকরা। সঞ্জিদার বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলেও কয়েক মাস আগে তার স্বামী বিদেশ থেকে ফিরেছেন। ধারণা করা হচ্ছে তার স্বামীর কাছ থেকেই সংক্রমিত হয়েছেন সঞ্জিদা। এই রোগিনী হাসপাতালে এসেছিলেন মূলত সেপসিস নিয়ে, মানে উনি যখন হাসপাতালে আসছেন তখন ওনার সেপসিস আছে, এবং তখন ওনার কালচারে শুধু HMPVর পাশাপাশি সেখানে ক্লেপশিয়েলও পাওয়া গিয়েছিল, এবং এটা ক্লেপশিয়েলা জনিত সেপসিসের কারণে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওনার HMPV পজিটিভ এই ফাইন্ডিংসটি হচ্ছে ওনার চিকিৎসাজনিত যে পরীক্ষা নিরীক্ষা তার প্রক্রিয়ার অংশ হিসেবে এটা ডিটেক্টেড হয়েছে। উনি ওবেস ছিলেন, ওনার থাইরয়েড ডিসফাংশন ছিল, এবং উনি আসলে ক্লেপশিয়েলা দিয়ে সেপসিস ডেভেলপ করার পরে সেপসিসের কারণে মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে মৃত্যুবরণ করেছেন। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 2013 সালের 13 ডিসেম্বর দিবাগত রাত 12:30টার দিকে অভিযানের নামে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদের বাসায় একটি সশস্ত্র দল পরে দোতলা বাসভবন থেকে তাকে ছাদে নিয়ে আঘাত করে গুলি করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গভীর রাতে শহরের উত্তর তেমকুনি এলাকায় ঘটনা তখন বেশ চাঞ্চল্যকর তৈরি হয়েছিল। এই হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের 7 খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাইদি বলে অভিযোগ করা হয়। রাজনৈতিক বিরোধীদের নির্মূলের উদ্দেশ্যে শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন পরিবার। আমার পিতার যে হত্যাকাণ্ড
যেটি মানবতা বিরোধী একটা হত্যাকাণ্ড। কারণ একজন চিকিৎসক যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, ওনার বিরুদ্ধে কোনো থানায় বিরোধী দলও কোনো অভিযোগ করেনি কখনো, সেই ধরনের একজন জনপ্রিয় চিকিৎসককে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক বাহিনী দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড করা, ভিন্ন মতকে দমন করার জন্য যে প্রচেষ্টাগুলো বিগত সরকারের হাসিনার সরকার যা করে দিয়ে আসছে, তারই একজন ভিকটিম ছিলেন আমার পিতা ডক্টর ফয়েজ আহমেদ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজ্জিদ আলম বলেছেন, সীমান্তে আর কোনো লাশ দেখতে চায় না। বাংলাদেশের চুক্তির মাধ্যমে সীমান্তে সব মরণাস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। সকালে কুড়িগ্রামে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন আয়োজিত মার্চ ফর ফেলানি অনুষ্ঠানের শুরুতে এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন, ফেলানি সহ সীমান্তের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মার্চ ফর ফেলানি মাধ্যমে 5টি দাবি উত্থাপন করা হয়। কুড়িগ্রাম কলেজ মোড় এলাকার স্বাধীনতা বিজয়স্তম্ভ থেকে লং মার্চটি শুরু হয়। এখান থেকে ফেলানির বাড়ি নাগেশ্বরী উপজেলায় গিয়ে শেষ হবার কথা রয়েছে। পথিমধ্যে 3টি পথসভা এবং একটি জনসভায় বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। যদি কোনো রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের সমতার, ন্যায্যতার এবং আত্মসম্মানের সম্পর্ক থাকে, তবে এক রাষ্ট্র কখনো আরেক রাষ্ট্রের একজন নাগরিককে এভাবে সীমান্তে ঝুলিয়ে হত্যা করতে পারে না। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে, তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মাগুরায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সম্মেলনকে কেন্দ্র করে শহরের নৌমানী ময়দান জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। পরে বেলা 11:30টার দিকে মঞ্চে ওঠেন জামায়াত আমির। একে একে বক্তব্য রাখেন দলের বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হবে, তার আগেও অবরুদ্ধ গাজায় অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর হামলায় প্রাণহানি হয়েছে আরও 30 ফিলিস্তিনির। এরই মধ্যে নুসাইরাত শরণার্থী শিবির ও এর আশপাশের আবাসিক এলাকার একটি ব্লকে ইসরায়েলি হামলায় একই পরিবারের 2 সদস্য নিহত হয়েছেন। এছাড়া গাজার পশ্চিমাঞ্চলের রিমাল থেকে উদ্ধার করা হয়েছে 5 ফিলিস্তিনির মরদেহ। প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের তথ্য বলছে, বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে এই মরদেহগুলো পড়ে ছিল। বিচ্ছিন্ন এসব হামলায় আহত হয়েছেন অন্তত 10 ফিলিস্তিনি। গেল 15 মাস ধরে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 46,700 ছাড়িয়েছে। নারী ও শিশুসহ আহত হয়েছেন প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত বলিউড সুপারস্টার সাইফ আলী খানের অস্ত্র পাচারের পর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলেও জানান চিকিৎসকরা। ডাকাতির উদ্দেশ্যেই তার উপর হামলা হয়েছে জানিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার স্থানীয় সময় রাত 2টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বাকিটা জানাবেন ইসরাত মুফতি। বুধবার মধ্যরাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটে। এ সময় ছুরির হামলার শিকার হন নবাব অভিনেতা। উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন বলিউড সুপারস্টার। হামলার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্ত। এ ঘটনার পরপরই আহত সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয় তাকে। কর্তব্যরত এক চিকিৎসক জানান, বুধবার রাত 3:30টার দিকে হাসপাতালে আনা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে 2টি আঘাত বেশ গুরুতর। মেরুদণ্ডের পাশেও একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং আপাতত তিনি বিপদমুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। Surgery was performed to remove the knife and also repair the leaking spinal fluid. 2 other deep wounds on his left hand and one on the neck was repaired by plastic surgery team. The entire surgery was monitored by Dr. Srinivas Kudwa as a cardiologist because of his other condition. He is completely
stable now. এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ডাকাতের উদ্দেশ্যে সাইফের ওপর হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। অভিযুক্ত সাইফ আলী খানের বাড়ির গৃহকর্মীদের একজন এই হামলা চালিয়ে থাকতে পারে বলেও ধারণা পুলিশের। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়। বান্দ্রা থানার পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। হামলার সময় সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খান, দুই ছেলে তৈমুর ও জেহ বাসাতেই ছিলেন। তবে তারা সবাই নিরাপদ ও সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই ঘোষণা চূড়ান্তে সর্বদলীয় বৈঠকে কিছুক্ষণ পর যাচ্ছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ, গোলাম পরোয়ারের নেতৃত্বে অংশ নেবে জামায়াত। আদিবাসীদের উপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা। পার্বত্য জেলায় বিক্ষোভ, জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস। 17 বছর পর ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কেরানীগঞ্জে নেতাকর্মীদের ঢল। হোটেল রেস্তোরাঁয় বাড়ছে না ভ্যাট, থাকছে 5%। ওষুধ, আইএসপি, ইন্টারনেটের ক্ষেত্রে পুনর্বিবেচনা করবে এনবিআর। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।